সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে ৮ অগস্ট পর্যন্ত। এই দায় মুক্তির কারণ কি? এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজিশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা, দায় মুক্তিটা ৮ আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন? এক্সপেক্ট করি যে এই ৩ দিনে অনেকে পালিয়ে গেছেন, তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা, আমি তো টেক ওভার করি নাই, তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা। এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল, পুলিশ ছিল, যাদের এই দায়িত্বগুলো ছিল, যে যাদের হাতে রক্ত, যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করার, কিন্তু তারা ফেল করেছেন। ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি। অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না, এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে, আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদে তার ফুইনারালও করতে দেয়নি, তারা ওই যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয়নি। এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে জাস্ট ১০০ দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি। আমরা কালকে ক্রাইমের ফিগার, পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি। ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন 10টা কম, এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল। ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু আগে জায়গা থেকে আসি যে ৬, ৭, ৮ তারিখে যা হয়েছে বা ৫, ৬, ৭, ৮ তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যারা মারা গেছে, যাদেরকে মারা, এইটার জন্য কেন ইনডিমনিটিটাকে ৩ দিন বাড়াতে হবে? আমি শফিক ভাইয়ের কাছে আসলেই এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন, মানে কাকে? আমি কোনো ইনডিমনিটি, কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না, অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি। যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো, কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না। শুধু পলায়ন না তো, ওই সময় হত্যাকাণ্ড হয়েছে, ৫, ৬, ৭, ৮ মানুষজনকে মারা হয়েছে, লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো। এই যে টোটাল যে আপনার মানে এটাকে অনেকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে ১৫০ জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে। তো রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজিশন, এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজিশনটা স্মুথই হয়েছে, এবং জুলাই আগস্ট ম্যাসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি, সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই, আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে। আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না। তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন? আমি যে এটা মনে হচ্ছে যে যেই ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেট আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি, প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত আমরা পুরোপুরি ১৯,৯০০ জনের মতো আহত আমরা পেয়েছি, প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। দুই একটা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, তারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়। বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকের, এবং তাদেরকে দেওয়ার জন্য
হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি, লিস্ট করা হয়েছে। তো এখানে কেউ আমরা তো এই আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত, অবশ্যই আরো বেশি সুষ্ঠু, আমাদের ব্যুরোক্রেটিক কিছু সমস্যা আছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে আসলে, যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না, আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই, এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না। আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের, এটা একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো। আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন, আমাদের গা শিহরিত হচ্ছিল। আমরা তাদের প্রতি, আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে, বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের, আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিশিয়েন্ট। সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে, এটা আমি বলতে পারি। বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে আমরা অবশ্যই, আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন, আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায়। বাট আমরা যে কাজ করছি না, বা আমরা যে কাজ করায় গাফিলতি করছি, আমি এটা মানবো না। শফিক ভাই, এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসিকে ইনএফিশিয়েন্ট বলছেন, তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে, এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কতটুকু সহযোগিতা করছে বা আপনার সরকারকে, সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। এটা নিয়ে আমরা কথা বলতে আসবো, কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল। এই 626 জন এখন কোথায়, এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন, এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না, এটা কারণটা কি আসলে? এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন, এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিক এন্ড চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনার ঘরে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে মানে হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে, পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। ওকে, আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতি। সেটা নিয়ে একটু আসি, যে আপনি সরকারে একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো, সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন, বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে, মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন, যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি, যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম, সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা, সেটাও যদি একটু বলতেন।
না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না, এটা এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 মিলিয়ন, তারা 900 মিলিয়ন ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি, এই সেপ্টেম্বরের